আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র। আমার মনে হয় ভূতপ্রেত বলে কিছুই নাই। না রে, অশরীরী আত্মা বলে কিছু একটা আছে। শোন, আমাদের মুসলিম জাতি হিসেবে জিন জাতিকে বিশ্বাস করতেই হবে। এরা অশরীরী। কিছু খারাপ জিন আছে, এরা মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। আরে মানুষ সবার উপরে, মানুষের চেয়ে শক্তিশালী আর কিছুই নাই। আমার প্রচণ্ড ভূত দেখার ইচ্ছা। এমন কি কেউ আছে যে আমাকে ভূত দেখাতে পারবে? আছে একজন, ওনার নাম মণি কবিরাজ। বিরাট কবিরাজ। আশেপাশে 2-4 গ্রামে ওনার সুনাম আছে। শুনছি উনি নাকি ভূত প্রেতের সাথে কথা বলে। মণি কবিরাজ কিন্তু আমার দুঃসম্পর্কের নানা হয়। চলো, তাহলে আমরা সবাই একদিন ভূত দেখতে যাই। ব্যাপারটা কিন্তু অ্যাডভেঞ্চার হবে। রাখ তোদের অ্যাডভান্সার, আমি তোদের আগে পাশে নাই। না না, আমি এসব ভয়ানক জিনিসের মধ্যে নাই। হাসানের আইডিয়াটা কিন্তু খারাপ না। আমি হাসানের সাথে একমত। আমারও ভূত দেখার ইচ্ছা। 4 বন্ধু মিলে রওনা দিলাম মণি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। গলাকাটা গ্রাম। কবিরাজ তার আস্তানায় বসে আছে। জিনভূতে বিশ্বাসী একদল লোক তার কাছে আসে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। কেমন আছো কবির? তোমার মা ভালো আছে? জি না না, ভালোই আছে। কি মনে করে এই বৃদ্ধ নানার কাছে? না না, আমার বন্ধুরা তো ভূত দেখতে চায়। এই বিষয়ে তাদের খুবই কৌতূহল, তাই আপনার কাছে নিয়ে আসলাম। কৌতূহল থান ভালা, কিন্তু ভূত পেট ছেলে খেলার বিষয় না। না না, আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র। আমার মনে হয় ভূতপ্রেত বলে কিছুই নাই। আপনারা কবিরাজরা এইসব বিষয় নিয়ে ভাওতাবাজি করেন। বিরাট শক্ত কথা কইয়া ফেলাইছ। আমরা ভাওতাবাজি করি, কবিরাজরা ভাওতাবাজি করে। বৃহস্পতিবার রাইতের বেলা আইবা, আমি তোমাগো ভূত দেখাবো। এখন আমার চোখের সামন থাইকা যাও। তোমরা যে কথা কইছ তাতে রাগে আমার শরীর জ্বইলা যাইতাছে। হাসান, তুই কিন্তু নানার সাথে এইভাবে কথা বললা ঠিক করিসনি। নানাজান কিন্তু প্রচুর রাগ করেছে। আরে রাখ, উচিত কথাই বলছি। তোর নানা তো ভণ্ড কবিরা, গ্রামের অশিক্ষিত মানুষগুলোরে ঠকিয়ে টাকা কামাইয়ের ধান্দা খুলছে। কবিরাজ নানা যে আমাদেরকে বৃহস্পতিবার ডাকছে, আমরা কি সেখানে যাব? অবশ্যই যাব। দেখি কবিরাজের কেরামতি কেমন। হাসান, কিরে যাবি না? আরে যাব না মানে? কবিরাজের ভাওতাবাজি তো ধরতেই হবে। আজ বৃহস্পতিবার। আমরা সবাই মিলে ভূতের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দিলাম। যাব গলাকাটা গ্রাম। 1981 সালে এই গ্রামে 18 জন মানুষকে গলা কেটে হত্যা করা হয়। তখন থেকে এই গ্রামের নাম হয় গলাকাটা গ্রাম। কে বা কারা রাতের আধারে এক রাতে 18 জন মানুষকে গলা কেটে হত্যা করে, তার হদিস এখনো মেলেনি। পুলিশের খাতায় এই কেস এখনো অমীমাংসিত রহস্য। এই গ্রামের ঘরে ঘরে কালো জাদু বিদ্যার চর্চা হয়। ট্রেন থেকে নেমে আমরা রিক্সার সন্ধান করতে লাগলাম। 2 জন রিক্সাওয়ালা এসে বলল, মামা কই যাইবে? মণি কবিরাজের বাড়িতে, গলাকাটা গ্রাম। মামার কি জিন ভূতের আসর লাগছে? তোমার শুনতে হবে কেন? তুমি একটু বেশি কথা বলো। যাবে কিনা সেইটা বলো। জামু, তয় ভাড়া বেশি দেওয়ান লাগবো যে। আমার 100 টাকা দিতে হইব। এই চলো চলো, 100ই দিব, তাড়াতাড়ি চলো। মামা, তোমার বাড়ি কি এই গলাকাটা গ্রামেই? আগে এই গ্রামে আমার বাড়ি ছিল, তয় 5-6 বছর আগে বাড়িঘর ভাঙ্গা পাশের গ্রামে বসতি করছি। কেন কেন?
বাড়িঘর ভেঙে নিয়ে গেছো কেন? না না, এই গ্রামে থাউনের পরিবেশ নাই। রাইতের বেলা ভূত পেতনি অত্যাচার করে, খিল খিল কইরা হাইসা ওঠে, আমাকে খোলা পাইলে ডর দেখায়। কি যে একটা সমস্যা। এই, তুই যে কি খামাখাই ভয় করছিস? এ মামা, তুমি একটু বেশি কথা বলো। সামনের দিকে তাকিয়ে ভালো করে রিক্সা চালাও। আচ্ছা বলতো, মানুষের চেয়ে তো ভূত প্রেতাত্মাদের শক্তি কম, তাই না? এরা তো মানুষের সাথে কুলাইতে পারবে না। এই, তুই যে কি খামাখাই ভয় করছিস? না মানে ভয় পাইনি, অতি তুচ্ছ বিষয়, ভয় পাবো কেন? আমরা সবাই মণি কবিরাজের আস্তানায় পৌঁছালাম। রাত প্রায় গভীর। তান্ত্রিক মণি কবিরাজ চোখ বন্ধ করে ধ্যানে আছে। আমরা সবাই অপেক্ষা করছি কখন মণি কবিরাজের ধ্যান শেষ হবে। পরিবেশ রহস্য ধারণ করেছে। আমি ভিতরে ভিতরে একটু ভয় পেয়ে গেলাম। ব্যাপারটা নিজের মধ্যেই চেপে রাখলাম। মণি কবিরাজের ধ্যান ভাঙল, চোখ খুলে বলল, তোমরা দেহি সত্যি সত্যি আইছো। তোমাগো কৌতূহল দেখা আমি অবাক মানছি। জগতে ভয় হইল সবচেয়ে বড় অপশক্তি। ভয় পাওন যাইব না। ওরা অন্ধকারে থাকে, আলো পছন্দ করে না। আমরা এখন গভীর জঙ্গলের দিকে যাইব। তোমাগো মোবাইল, মানি ব্যাগ, হাত ঘড়ি সব এখানে রাখো। কিছুই সাথে রাহন যাইব না। আবারও কইতাছি, ওখানে যাই দেখবা ভয় পাওন যাইব না। আমি তোমাগো শরীর বন্ধ কইরা দিতেছি। আমরা মোবাইল, মানিব্যাগ সবকিছু আস্তানায় রেখে কবিরাজের সাথে জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। গভীর রাত, পরিবেশ এমন হয়েছে যে কেউ ভয় পেতে বাধ্য। আমরাও ভয়ে জড়সড়। জয়নালকে দেখে মনে হলো সে ভয়ে চুপসে আছে। মণিকবিরাজ জঙ্গলের ভিতর একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল। মন্ত্র পড়তে লাগলো। পরিবেশ আরো বদলে গেছে। চারদিক থেকে বিচিত্র কিছু শব্দ ভেসে আসতে লাগলো। গাছের ডালপালা বাতাসে নড়াচড়া করছে। আমাদের পিণ্ডি চটকানোর মতো অবস্থা। হঠাৎ কে যেন বলে উঠল, কবিরাজ, তুই বড্ড বেড়ে গেছিস। তুই সময় অসময় আমাদেরকে বিরক্ত করিস। তোর হাতে কিন্তু বেশি সময় নাই। মরণ কিন্তু তোর খুব কাছে কইলাম। দেখা দে, সামনে আয়, নইলে কিন্তু বিপদে পড়বি। রূপে দুটি বুঝলিও এ দেখায়। এরা কারা? তুই তো দেখি দল বল নিয়ে আইছস। ওরা আমার ছেলে মেয়ে। তুই যে আমার শত্রু মণি কবিরাজ, তোর সাথে পরিচয় করতে ওদের সাথে নিয়ে এসেছি। যুগ যুগ ধরে তোরা আমাদের দুশ্মন। ব্যাপারটা আমাদের ছেলে মেয়ের জানা উচিত। চুপ কর বেয়াদব। আমি মণি কবিরাজ। আমাকে সম্মান দিয়ে কথা বল, নইলে কিন্তু বিপদে পড়বি। যে ছেলেগুলোকে সাথে নিয়ে এসেছিস তাদেরকে কে বাঁচাবে? তুই পারবি না কবিরাজ। ওদের আমার হাত থেকে বাঁচাতে পারবি না।
এই জঙ্গল আমার আস্থানা, এখানে আমার শক্তি বেশি। তুই তোর কালো জাদুর বিদ্যা বলে নিজেকে বাঁচাতে পারবি, হা 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 হা। ওদেরকে বাঁচাতে পারবি না, বাঁচা ওদেরকে, বাঁচা কবিরাজ। তীব্র বাতাস উঠেছে, অশরীরীয় আত্মাগুলো আরো বেপরোয়া হয়ে উঠেছে। মনে হলো পৃথিবী এক অস্বাভাবিক রূপ ধারণ করেছে। অদৃশ্য শক্তিগুলো আমাদের টেনে হেঁচড়ে এদিক ওদিক নিয়ে যাচ্ছে। আমাদের আর বুঝতে বাকি রইল না ওরা আমাদেরকে বাঁচতে দিবে না। মণি কবিরাজ ধ্যানে বসেছে। মন্ত্র বলে আমাদের অপশক্তির হাত থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। শেষ রাতে আকাশ একটু ফর্সা হয়েছে। এখন অপশক্তিগুলোর ক্ষমতা কমে গিয়েছে। মণি কবিরাজ এখনো চোখ বন্ধ করে মন্ত্র পড়ে যাচ্ছে। মণি কবিরাজ চোখ খুলেছে এবার। আশপাশে তাকিয়ে শান্তভাবে বলল, ছেলেগুলার মুখে পানির ছিটা দেওয়ান লাগবো। তোমরা সবাই বাড়ি চলে যাও, বিশ্রাম নাও। বিপদ কেটে গেছে। ভূত পেট ছেলে খেলার বিষয় না, কৌতূহল থাউন ভালা, কিন্তু তোমাগো মতো এত কৌতূহল থাউন ভালা না।